সবাইকে স্বাগত আমাদের চ্যানেল নোটবুক প্রিপারেশনে। আমি অরূপ। আজ আমরা আলোচনা করব আলো। তো সব থেকে আমাদের প্রথম যেটা দরকার, আলো কি? আলো হচ্ছে এমন একটি বিষয় যা অন্য কোনো বস্তুকে দৃশ্যমান করে কিন্তু নিচে অদৃশ্য থাকে। যেমন সূর্য থেকে যখন আলো আমাদের পৃথিবীর দিকে আসে, তখন যদি আমরা শূন্য মাধ্যম বা বায়ুমণ্ডলের দিকে তাকিয়ে থাকি, তখন কি আমরা আলো দেখতে পাই? পাই না। কিন্তু যখন ওই আলো কোনো গাছপালা, কোনো ঘরবাড়ি বা কোনো পশু পাখির উপরে পড়ে, তখনই কিন্তু আমরা সেই বস্তুটিকে আমরা অনুধাবন করতে পারি বা দেখতে পারি। তো এই হচ্ছে আমাদের আলো, বা যাকে বলা হচ্ছে লাইট। তো আলোর সম্বন্ধে পড়তে গেলে আলোর সম্বন্ধে আমাদের কিছু বেসিক কিছু তথ্য বা ইনফরমেশন জানা খুব দরকার। সেগুলো হলো, আলোর গতিবেগ সব থেকে বেশি হচ্ছে শূন্য মাধ্যম এবং ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে। কি বললাম? আলোর গতিবেগ সব থেকে বেশি অর্থাৎ সর্বাধিক দেখতে পাওয়া যায় শূন্য মাধ্যম, শূন্য ও ভ্যাকুয়ামের মধ্য দিয়ে। ভ্যাকুয়াম এর গতিবেগ কত? এর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই টার্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই ভ্যালুটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। যদি এটাকে আমরা মাইলে করি, মাইলে কনভার্ট করি, তাহলে কত কি দাঁড়াচ্ছে? 1,86,000 মাইল, 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। এবং যদি আমরা এই ভ্যালুটিকে আবার কিমিতে কনভার্ট করি, তাহলে কত কি দাঁড়াচ্ছে? তখন 2,99,800 কিমি প্রতি সেকেন্ড। এই চারটে তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এবার আমরা দেখব এই আলো যেটা সূর্য থেকে, আমার জানে কি আলোর প্রধান উৎস সূর্য। তো সূর্য থেকে আমাদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। এবং এটা যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি, তাহলে কত কি দাঁড়াচ্ছে? 499 সেকেন্ড। আবার বলা আছে চাঁদ অর্থাৎ মুন থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? 1 মিনিট 3 সেকেন্ড। তো এইখানে যতগুলো তথ্য আমরা আলোচনা করলাম, প্রত্যেকটা তথ্য কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এইবার আমরা দেখে নেব আলোর উৎস সমূহগুলি কি কি। এবার আমরা দেখব আলোর উৎসগুলি কি কি। তো আলোর উৎসগুলিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে স্বয়ংপ্রভ, স্বয়ংপ্রভ, আর একটা বলা হচ্ছে নিষ্প্রভ। আচ্ছা, স্বয়ংপ্রভ কাকে বলে? অর্থাৎ যে বস্তুগুলি নিজস্ব আলো রয়েছে, অর্থাৎ যার নিজের আলো রয়েছে, তাকে বলা হচ্ছে কি স্বয়ংপ্রভ। যেমন হতে পারে সূর্য, বিভিন্ন নক্ষত্র হতে পারে, এছাড়া বিভিন্ন ইলেকট্রিক বাল্ব, অর্থাৎ বাড়িতে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক বাল্ব কিন্তু এর সুন্দর উদাহরণ। ইলেকট্রিক বাল্ব। এবং নিষ্প্রভ কাকে বলে? নিষ্প্রভ তো সেই বস্তু যা বা যে বস্তু নিজস্ব কোনো আলো নেই, যেমন চাঁদ। এবারে স্বয়ংপ্রভর বা নিষ্প্রভর অনেক সময় এগুলি ইংলিশ টার্মে এসে থাকে পরীক্ষায়। এই স্বয়ংপ্রভর ইংলিশটা লুমিনাস, নিষ্প্রভ হচ্ছে নন লুমিনাস। তো এখানে আমরা কি দেখলাম? আলোর হচ্ছে দুটি উৎস, একটা হচ্ছে স্বয়ংপ্রভ উৎস অর্থাৎ যার নিজস্ব আলো রয়েছে, যেমন সূর্য বা নক্ষত্র বা ইলেকট্রিক বাল্ব হতে পারে। 2 নম্বর কি বললাম? নিষ্প্রভ অর্থাৎ যার নিজস্ব কোনো আলো নেই, যেমন চাঁদ। তো এইবার আমরা দেখব আলোর বিভিন্ন মাধ্যমগুলো, অর্থাৎ যে মাধ্যমের মধ্য দিয়ে আলো পাস হতে পারে বা পাস হতে পারে না, সেগুলি কি কি আমরা দেখে নেব। তো মাধ্যমগুলিকে অর্থাৎ কি যে মাধ্যমের মধ্য দিয়ে আলো পাস করতে পারে কি পারে না সেই সংক্রান্ত বিষয়গুলি, এই মাধ্যমগুলিকে আমরা 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম, একটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম, আর 3 নম্বর হচ্ছে কি অসমসত্ব মাধ্যম। স্বচ্ছ মাধ্যম কাকে বলে?
যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজেই পাস করতে পারে তাকে বলে স্বচ্ছ মাধ্যম, সিম্পল ব্যাপার। অর্থাৎ কি যার মধ্য দিয়ে আলো সহজে পাস করতে পারে, যেমন বায়ু হতে পারে, বায়ু, কাঁচ হতে পারে। আর অস্বচ্ছ মাধ্যম মানে কি, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো কোনোভাবেই পাস করতে পারে না, যেমন কাঠ হতে পারে, কাঠ, লোহা হতে পারে, বা কোনো জড় বস্তু হতে পারে, অর্থাৎ কি জড় পদার্থ হতে পারে। এবার অসমসত্ব মাধ্যম মানে কি, এই মাধ্যমটা হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমে কিন্তু আলো পাস করতে পারে কিন্তু সব দিকে সমান গতিতে পাস করতে পারে না। অর্থাৎ কি এই মাধ্যমের মধ্য দিয়ে আলো সব দিকে সমান গতি নিয়ে, অর্থাৎ তার নিজস্ব ছন্দে কিন্তু পাস করতে পারে না, যেমন তৈলাক্ত কাগজ। আশা করি তোমরা এই তিনটি বিষয় বুঝতে পেরেছো। অর্থাৎ এই তিনটি বিষয় কিন্তু পরীক্ষা আসতে পারে, যে কোনটি অস্বচ্ছ মাধ্যম, বা কোনটি স্বচ্ছ মাধ্যম, বা কোনটি অসমসত্ব মাধ্যম। এইবার আমরা দেখব আলোর প্রতিফলন সংক্রান্ত বিষয়গুলি। এইবার আমরা দেখব আলোর প্রতিফলন সংক্রান্ত, বা যাকে বলছে রিফ্লেকশন অফ লাইট, প্রতিফলন। রিফ্লেকশন। তো প্রতিফলন ব্যাপারটা কি? প্রতিফলন হচ্ছে কি, আলো যদি কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে, কি বললাম, আলো কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে অপর কোনো একটি মাধ্যম বা তলের উপর যদি আপতিত হয়, তাহলে ওই আপতিত তল বা মাধ্যম থেকে আলোক রশ্মির দিক পরিবর্তন করে সেই পূর্বের মাধ্যমের দিকে ফিরে যায়। এই ঘটনাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। চলো আমরা দেখে নিই এবারে আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে যে আলোর প্রতিফলন কিভাবে ঘটে। তো ধরি এটা একটা মাধ্যম হলো, আলো হচ্ছে কি এই মাধ্যম থেকে এলো, অর্থাৎ এটা হচ্ছে শূন্য মাধ্যম, এটা শূন্য মাধ্যম, এটা আমাদের ভূপৃষ্ঠ ধরলাম, এটা ভূপৃষ্ঠ। আলো কি করছে, ভূপৃষ্ঠে পড়লো, পড়ার পর এখান থেকে কি প্রতিফলিত হয়ে আবার পূর্বের দিকে ফিরে আসে, অর্থাৎ আবার দেখো শূন্য মাধ্যমের দিকে ফিরে যাচ্ছে। তো এই যে ব্যাপারটাকে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। চলো এখান থেকে আমরা আরো কিছু সম্বন্ধে জেনে যাই। অর্থাৎ যে দেখো যে কিরণটি আসছে একে বলা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি। এবং যে তলে পড়ছে তলটাকে বলা হচ্ছে প্রতিফলক তল, অর্থাৎ এই যে তলটিকে বলা হচ্ছে কি প্রতিফলক তল। এই প্রতিফলক তল থেকে যে রশ্মিটি প্রতিফলিত হচ্ছে তাকে বলা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। এবার দেখো এই আপতিত রশ্মি যে বিন্দুতে এসে প্রতিফলক তলের উপরে পড়েছিল সেই বিন্দুতে যদি একটি 90 ডিগ্রি একটি আমি রেখা টানি, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে, তাহলে এই রেখাটাকে বলা হচ্ছে অভিলম্ব। অভিলম্ব। দেখো এইবারে একটা বিষয় বলো, সেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিফলনের যে দ্বিতীয় সূত্র সেখানে বলা রয়েছে যে আপতিত কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। ব্যাপারটা কি দেখে নি এবারে। আমরা ধরি এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এইখানে যে কোণটা সৃষ্টি করেছে, এই যে এখানে যে কোণটা, অর্থাৎ এটা যদি θ1 হয় তাহলে অবশ্যই এই যে কোণটার মানও θ1, অর্থাৎ দুটি সর্বদা সমান থাকবে। আমি তো এটা বলতে পারি কোণ এ বি সি সমান সমান কোণ সি বি ডি। অর্থাৎ কি সর্বদাই কি দেখা যাচ্ছে যে আপতিত কোণ, এটা হচ্ছে আপতিত কোণ এবং এটা হচ্ছে প্রতিফলিত কোণ, আপতিত কোণ এবং প্রতিফলিত কোণের মান সর্বদাই সমান থাকবে। যদি এটা হয় 45 ডিগ্রি তাহলে এটা অবশ্যই 45 ডিগ্রি হবে। তো এই গেল আমাদের প্রতিফলনের সংজ্ঞা এবং প্রতিফলনের সংজ্ঞাটা কিভাবে ঘটনাটি ঘটছে, প্রতিফলন কিভাবে ঘটছে সেই সংক্রান্ত আলোচনা করব। এবার দেখো প্রতিফলনের প্রকারভেদগুলি। তো প্রতিফলনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে নিয়মিত, একটা বলা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কোন ক্ষেত্রে ঘটে? যখন প্রতিফলন কোন সমান মাধ্যমের উপর ঘটে। কি বললাম? কোন সমান মাধ্যমের উপর ঘটে,
অর্থাৎ সমান বলতে কি, যে সমতল মাধ্যম বা কোনো প্লেন সারফেসের উপর যখন কোনো প্রতিফলন ঘটে তখন তাকে বলে নিয়মিত প্রতিফলন। দেখতে পাওয়া যায় পুকুরের জল হতে পারে, বা আয়নাতে দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে? পুকুরের জল বা অর্থাৎ জলে দেখতে পাওয়া যায়, জলে, আয়না দেখতে পাওয়া যায়। এবং বিক্ষিপ্ত কাকে বলে? বিক্ষিপ্ত কাকে বলে? অর্থাৎ যখন কোনো এই যে সারফেসটা রাফ হবে, রাফ বলতে কি বন্ধুর প্রকৃতি, অর্থাৎ অসমতল ক্ষেত্র হবে, তখন সেখানে দেখতে পাওয়া যাবে বিক্ষিপ্ত প্রতিফলন। যেমন দেখো এই ক্ষেত্রে কি ঘটে, এই ক্ষেত্রে যে প্রতিফলিত রশ্মিটি কোনো প্রতিফলনের নিয়ম না মেনে প্রত্যেকটা নির্দিষ্ট নির্দিষ্ট প্রতিফলনের নিয়ম মেনে চলে, অর্থাৎ কি প্রত্যেকটা আপতিত রশ্মির ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম মেনে চলে। এইভাবে নিয়ম মেনে চলে, একে বলা হচ্ছে কি বিক্ষিপ্ত প্রতিফলন। এইবার দেখবো যে আমাদের বিক্ষিপ্ত প্রতিফলন নিয়মিত প্রতিফলনের মধ্যে কি তুলনা দেখবো। অর্থাৎ কি এই নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কি এখানে সদ্বিম্ব তৈরি হয়, সদ্বিম্ব তৈরি হয়, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে কোনো প্রকার সদ্বিম্ব সৃষ্টি হয় না, অর্থাৎ সদ্বিম্ব তৈরি হয় না, তৈরি হয় না। আচ্ছা, এই ক্ষেত্রে একটা ব্যাপার বলে দিই, যেই সদ্বিম্ব সংক্রান্ত আলোচনা আমাদের আলোর দ্বিতীয় যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিতে আমরা ডিটেলস আলোচনা করেছি, তোমার সেখান থেকে অবশ্যই দেখে নিও। তো যেটা আলোচনা আমরা আসি, তো নিয়মিত প্রতিফলন দেখতে পাওয়া যায় জলে এবং আয়নাতে, বিক্ষিপ্ত প্রতিফলন দেখতে পাওয়া যাবে কোথায়? আমি এই ব্যাপারটা এখানে লিখলাম। হতে পারে টিন, হতে পারে টিন, অর্থাৎ কি গ্রামাঞ্চলে দেখতে পাওয়া যায়, গ্রামাঞ্চলে যে টিনের বাড়িগুলি থাকে সেই টিনগুলো এরকম এইরকম অবস্থা থাকে, টিনগুলো আকার এরকম হয়, অর্থাৎ এই ধরনের টিনে কি দেখতে পাওয়া যায়? আমাদের হচ্ছে কি বিক্ষিপ্ত প্রতিফলন দেখতে পাওয়া যায়। দেখো বিক্ষিপ্ত প্রতিফলন আমরা যে প্রথম উদাহরণটা দিলাম দেখতে পাই টিন, এবং দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ, এই উদাহরণটি কিন্তু পরীক্ষা আসে, যে সিনেমার পর্দা। এই সিনেমার পর্দাতে কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন দেখতে পাওয়া যায়। কেন? কারণ হচ্ছে দেখো, ধরি আমরা এটা সিনেমার একটা পর্দা, এইখান থেকে মনে করো সিনেমা পর্দার উপর একটা রশ্মি ফেলছে, অর্থাৎ আমরা যেটা জানি এই রশ্মিটির থেকে কিন্তু আমরা যে সিনেমাটা হয় সেটা দেখতে পারি। তো মনে করো এখানে এটা হচ্ছে অডিয়েন্স হল, এখানে বিভিন্ন মানুষ বসে রয়েছে। এখানে দেখো যদি এটাকে সমতল করা হতো তাহলে আলোটা যে কোনো একদিক করে একদিকে নির্দিষ্ট দিকে বেরিয়ে যেত, তাহলে কিন্তু একই সময় একই সিনেমা এই সিনেমা হলে বসে থাকা বিভিন্ন কোণের বিভিন্ন দর্শক দেখতে পেত না। হলো এই সুবিধার জন্য বা এই অসুবিধা দূর করার জন্য এখানে কি বিক্ষিপ্ত করে রাখা হয়, অর্থাৎ কি অসমতল বা রাফ সারফেস তৈরি করা, যার ফলে কি সিনেমা হলের বিভিন্ন কোণে বসে থাকা বিভিন্ন দর্শক যেন একই সাথে একই ছবি দেখতে পারে, তাই সিনেমার পর্দা। 3 নম্বর গুরুত্বপূর্ণ গোধূলি সৃষ্টি হয় কার কারণে? গোধূলি সৃষ্টি হয় বিক্ষিপ্ত প্রতিফলনের কারণে। ব্যাপারটা কি? দেখো সূর্যাস্তের পর যখন সূর্যরশ্মি সরাসরি পৃথিবীতে এসে পড়ে না পড়লেও পৃথিবীর ওপরে থাকা বিভিন্ন ধূলিকণা তো থাকে, এই ধূলিকণা কি করে? এটা মনে করো সূর্য, এটা হচ্ছে আমাদের পৃথিবী। তো সূর্যের আলো এই ধূলিকণা দ্বারা বিক্ষিপ্ত হয়ে প্রতিফলিত হয়ে পৃথিবীর দিকে ফিরে আসে, যার ফলে গোধূলি সৃষ্টি হয়। তো এইগুলি হলো আমাদের কি বিক্ষিপ্ত প্রতিফলনের বিভিন্ন উদাহরণ সমূহ। তো এতক্ষণ আমরা কি দেখলাম? এতক্ষণ আমরা দেখলাম যে প্রতিফলনের বিভিন্ন উদাহরণ এবং তার বাস্তবের যে প্রয়োগগুলো সেগুলো আমরা দেখলাম। এইবার যেটা আমরা আলোচনা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আয়নার সাথে প্রতিফলনের সম্পর্ক, আয়না ও প্রতিফলন। দেখো আয়নার সাথে প্রতিফলন যে সম্পর্ক, এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসতে পারে, এবং আমরা যদি বিভিন্ন ইয়ারের কোশ্চেনগুলো দেখি বা বিভিন্ন পরীক্ষার কোশ্চেনগুলো দেখি তাহলে কিন্তু আমরা এগুলো বুঝতে পারবো যে কতটা গুরুত্বপূর্ণ এই টপিকটা। দেখো প্রথমে একটা বিষয় বলি, মনে করা যাক একটা মানুষ তার দৈর্ঘ্য অর্থাৎ তার উচ্চতা 5 ফুট, একটা মানুষ উচ্চতা কত? 5 ফুট। সেই মানুষটার সম্পূর্ণ ছবি দেখতে গেলে বা সেই মানুষটার সম্পূর্ণ প্রতিচ্ছবি দেখতে গেলে আমাদের কত ফিটের আয়না দরকার? অর্থাৎ কি যদি 5 ফুটের মানুষ হয় তাহলে আয়না লাগবে আমার 2.5 ফিটের আয়না লাগবে। অর্থাৎ কি কোন একটি বস্তু
সম্পূর্ণ প্রতিচ্ছবি দেখতে গেলে সেই বস্তু যা দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের হাফ দৈর্ঘ্যের আয়না লাগবে, তাহলে কিন্তু আমরা সেই বস্তুটি, সেটি মানুষ হতে পারে বা গাছপালা যাই হতে পারে, তার আমরা সম্পূর্ণ কি প্রতিচ্ছবি বা আমার প্রতিচ্ছবি বা তার ছবিটি দেখতে পারবো। হলো, এটা হলো আমাদের প্রথম বিষয়। অর্থাৎ কি আমি লিখে তাহলে কি বললাম, বস্তুর উচ্চতার হাফ অংশের আয়না লাগবে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। অর্থাৎ কি, কোনো বস্তু যদি উচ্চতা 10 ফুট থাকে, উচ্চতা 10 ফুট, তাহলে আয়না কত ফিটের লাগবে? আয়না 5 ফিটের আয়না লাগবে। আয়না যদি 5 ফিট হয় তাহলে মানুষটির সম্পূর্ণ প্রতিচ্ছবি ওই আয়নার মধ্যে দেখা যাবে। হলো, এবারে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো, মনে করা যাক এটা একটা আয়না, এটা একটা আয়না, এটা একটা মানুষ। আয়না থেকে মানুষের দূরত্ব 10 ফিট। কি বললাম? এটা একটা আয়না, এটা একটা মানুষ, আয়নার থেকে মানুষের দূরত্ব 10 ফিট। তাহলে আয়নার মধ্যে মানুষের যে প্রতিচ্ছবিটি তৈরি হয়েছিল, সেই প্রতিচ্ছবির দূরত্ব আয়না থেকে কত? কি বললাম? আয়নার মধ্যে মানুষটির যে প্রতিচ্ছবি তৈরি হয়েছিল, সেই প্রতিচ্ছবির দূরত্ব আয়নার থেকে কতটা, সেটা অবশ্যই সেম, অর্থাৎ সেটাও 10 ফিটই হবে। তাহলে প্রশ্নটা কি, আয়না থেকে মানুষের দূরত্ব এবং আয়নার মধ্যে তৈরি প্রতিচ্ছবির দূরত্ব সর্বদাই সমান থাকবে। যদি এখানে হয় 3 ফিট, তাহলে আয়নার মধ্যে প্রতিচ্ছবির দূরত্ব হবে 3 ফিট। তাহলে এটা আমি এইভাবে লিখতে পারি, আয়না লিখলাম, আয়না আর প্রতিচ্ছবি আর মানুষ বা কোনো বস্তু সমান হবে। হলো, বস্তুর থেকে আয়নার যে দৈর্ঘ্য, আয়নার মধ্যে তৈরি হয় প্রতিচ্ছবি একই। এবার 3 নম্বর বিষয়টি দেখব। 3 নম্বর বিষয়টি মনে করো এটা আর একটা আয়না। আয়নার সামনে একটি মানুষ আয়নার দিকে 10 কিমি প্রতি আওয়ার, অর্থাৎ 10 কিমি প্রতি ঘন্টা বেগে আয়নার দিকে এগিয়ে আসছে। কি বললাম? আয়নার দিকে কোন একটি মানুষ আয়নার দিকে কি বললাম, 10 কিমি প্রতি ঘন্টায় বেগে এগিয়ে আসছে। তাহলে আয়নার মধ্যে উৎপন্ন যে প্রতিচ্ছবিটি, সেই প্রতিচ্ছবিটি আয়নার দিকে কত স্পিডে এগিয়ে আসবে, সেটা সর্বদাই এই যা গতিবেগের দ্বিগুণ হবে। অর্থাৎ কি, সেই ক্ষেত্রে কত হবে? 20 কিমি পার আওয়ার। কি বললাম আগে বলি, আয়নার দিকে কোন একটি মানুষ ধরা যাক 10 কিমি পার আওয়ার বেগে এগিয়ে আসছে আয়নার দিকে। সেক্ষেত্রে আয়নার মধ্যে তৈরি হওয়া যে প্রতিচ্ছবিটি, সেই প্রতিচ্ছবিটি তো আয়নার দিকে এগিয়ে আসবে, তার গতিবেগ হবে প্রকৃত গতিবেগের দ্বিগুণ, অর্থাৎ 20 কিমি পার আওয়ার। অর্থাৎ কি, এটা আমি লিখলাম না, আশা করি তোমরা ব্যাপারটা উদাহরণের মধ্যে তোমরা বুঝতে পেরেছো। তো এই হলো আমাদের আজকের আলোর সংক্রান্ত বিভিন্ন আলোচনাগুলি, এবং আলোর সংক্রান্ত আলোর যে আরো বিষয়গুলি, যেমন সংকট কোণ, প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা আলোচনা করেছি আলোর সেকেন্ড ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। তো আজকে ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।